সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কমেন্টস করে জানাবেন। আর আমি আজকে শুরু করছি বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস, এটার অন্তর্ভুক্ত ট্রিয়াল ব্যালেন্স থেকে ক্লাস নাম্বার 4। আর এটা আমাদের 4 নম্বর লাইভ ক্লাস। প্রতিটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে যারা আমার ক্লাসগুলো দেখবেন তারাই উপকৃত হবেন। এর আগে আমরা বেসিক 2টা ক্লাস নিয়েছি, একটা ক্লাসও মিস করা যাবে না। তারপর এই যে চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস, এই অ্যাকাউন্টিং প্রসেস চ্যাপ্টারের আজকে তো 4 নম্বর ক্লাস। আগের 3টা ক্লাসে জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধাপে ধাপে এক সময় তোমাদের বইয়ের প্রতিটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আশা করব সবাই লাইভে জয়েন্ট হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আলোচনায় যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল। একটু ধীরে ধীরে আলোচনা করি। তো ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল এটা পার্ট বি এর জন্য, যেটা পরীক্ষায় 4 মার্কসের হয়ে আসে। তো শুধু কি এই ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল আমি কি এটা শুধু 4 মার্কসের জন্য পড়াচ্ছি? না, আমি এটা 4 মার্কসের জন্য শুধু পড়াচ্ছি না। তোমাদের পরবর্তী চ্যাপ্টারের যে অঙ্কের সমাধান করবে, ওই অঙ্কের সমাধান সহজে পারার জন্য এই মুহূর্তে ট্রায়াল ব্যালেন্স অঙ্কের সমাধান শেখাটা তোমাদের প্রয়োজন। এটা সম্পর্কে জ্ঞান অর্জন করাটা প্রয়োজন। যার কারণে ওই ধারাবাহিকতায় এখন আমি ট্রায়াল ব্যালেন্সটা আলোচনা করতেছি। যেমন তোমরা যদি অ্যাডজাস্টিং এন্টিজের অঙ্কের সমাধান করতে চাও, ট্রায়াল ব্যালেন্সের প্রয়োজন, এটার প্রয়োজন আছে। ওয়ার্কশিটের অঙ্কের সমাধান করতে চাও, প্রশ্ন হিসাবে এটা দেওয়া হবে। ইনকাম স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এ জাতীয় অঙ্কের সমাধান করার জন্য তোমাদেরকে উদ্দীপক হিসাবে এটা দেওয়া হবে। সুতরাং এটা সম্পর্কে আগে জানাটা প্রয়োজন। তারপর তো ট্রায়াল ব্যালেন্সটা কখন তৈরি করা হয়? যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব তৈরি করার জন্য বা হিসাব রাখার জন্য যে লেনদেনগুলো ঘটে সেগুলোকে নিয়ম মেনে জাবেদা দাখিলায় রূপান্তর করা হয়, লিপিবদ্ধ করা হয়। জাবেদা দাখিলা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স, বাংলা অর্থ রেওয়ামিল। তো রেওয়ামিলে যখন ডেবিট এবং ক্রেডিট উভয় দিক মিলে যাবে, ঠিক তখনই প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে এখন পর্যন্ত যতটা হিসাব করা হয়েছে সবগুলো হিসাব ঠিক আছে। ওকে, এখন রেওয়ামিলের 5টা চক থাকবে। সিরিয়াল নাম্বার, ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন থাকবে, রেফারেন্স থাকবে, ডেবিট থাকবে, ক্রেডিট থাকবে। অনেক কিছু আলোচনা করার আছে, অনেক কিছু বোঝার আছে আজকের ক্লাসে। একবার ক্লাসটা ধৈর্য ধরে শেষ করো, বুঝতে পারবে। পরবর্তী ক্লাসগুলোর জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। তো ডেবিট এবং ক্রেডিট, এখন ডেবিট এবং ক্রেডিটের টাকা যদি সমান হয় ট্রায়াল ব্যালেন্সে বা রেওয়ামিলে, তখন প্রাথমিকভাবে ধরে নেওয়া হয় যে হিসাবটা এতদিন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত যা হিসাব করা হয়েছে সব কিছুই ঠিক আছে। এখন ওই রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিটে কি কি আসে? তো তোমাদেরকে একটা প্রশ্ন করতেছি, হিসাব কয়টা? হিসাব হলো 5টা। কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। হিসাব হলো 5টা। আমি এই জায়গায় লিখে নিতেছি, বোঝানোর প্রয়োজনে আমি এই জায়গায় এটা লিখে নিতেছি। অ্যাসেটস অথবা সম্পদ, এই যে সম্পদ এবং ব্যয়, এই 2টা রেওয়ামিলের ডেবিটে বসে। সম্পদ এবং ব্যয় রেওয়ামিলের ডেবিটে। বাকি রইল কয়টা? 3টা। আয়, দায়, মালিকানা সত্ত্ব।
তো ইনকাম, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, এই তিনটা ক্রেডিট একেবারে বেসিক ক্লাসে তোমরা জেনে এসেছ। হিসাব হলো পাঁচটা: সম্পদ, অ্যাসেটস বা এক্সপেন্স, সম্পদ ব্যয়, ইনকাম, লাইবিলিটি, ওনার সিকিউরিটি, আদায় মালিকানা সত্ত্ব। আমরা শুধু এতটুকু জেনে নিব সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিটে, আদায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিটে। অনেকের মনে মনে চিন্তা থাকতে পারে যেগুলো তো সহজ, স্যার এত গুরুত্ব দিয়ে কেন বোঝাচ্ছেন? আসলে এটা থেকেই তোমাদের পরবর্তী চ্যাপ্টারের অঙ্কের সমাধান হবে। একটা ব্যালেন্স শিট তোমাকে দিয়ে দেওয়া হলো, তো ব্যালেন্স শিটের মধ্যে কোনগুলো সম্পদ কোনগুলো দায় যদি তুমি চিনতে পারো তোমার জন্য অঙ্ক সহজ। তো এই জন্য কোনো কিছু অবহেলা করাটা ঠিক হবে না। তো যেভাবে বলি ঠিক সেইভাবেই ক্লাসগুলো করো। এখন আসো, আমি তো বলে দিলাম যে রেওয়া মিলে ডেবিট দিকে সম্পদ এবং ব্যয় আসে, ওকে। তো রেওয়া মিলে ক্রেডিট দিকে আদায় মালিকানা সত্ত্ব আসে, কিন্তু রেওয়া মিলে এমন কিছু বিষয় আছে যেটা আসবে না। কি সেটা? যারা এর আগে কমার্স নিয়ে পড়েছো নবম দশম শ্রেণীতে তারা তো ভালো করেই জানো, আর যারা এর আগে পড়ো নাই তো তাদের উদ্দেশ্যে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, এগুলা রেওয়া মিলে আসে না। যেমন বিগিনিং ক্যাশ ইন হ্যান্ড অথবা ব্যাংক, ইন্ডিং ইনভেন্টরি অথবা সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। যেহেতু তোমাদের এই দুইটাই আসে অনার্স পর্যায়ে, বাকিগুলো আমি আর লিখলাম না। যেমন অব্যবহৃত মণিহারি আসবে না, সম্ভাব্য দায় আসবে না, এগুলো রেওয়া মিলে আসবে না। আপাতত আমরা এই দুইটা যদি মনে রাখতে পারি তাহলে হয়ে যাবে, এই দুইটা। তো এই বেসিকটা ক্লিয়ার। এখন ডেবিট ক্রেডিট, ডেবিটে সম্পদ এবং ব্যয়, এখানে ক্রেডিটে আয় দায় মালিকানা সত্ত্ব, এটা মনে রেখো। প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমা রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুত পণ্য বা ইন্ডিং ইনভেন্টরি রেওয়া মিলে আসবে না। তো এই মুহূর্তে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা দেখো, আর লাইভ ক্লাস শেষ হওয়ার পরে এই ক্লাসটা গুগল ড্রাইভের মধ্যে রেকর্ডেড থাকবে, মানে ক্লাসের রেকর্ডিংটা আমি ড্রাইভে দিয়ে দিব, একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসগুলো দেখবেন। আর এই মুহূর্তে যারা আমার ক্লাস দেখেছেন, মানে কোর্সে ভর্তি আছেন, আশা করব সবাই আমার ক্লাসের প্রতি খুবই খুশি, কারণ এখানে নামমাত্র কোর্স ফি নেওয়া হয় এবং সব কিছু আমি মন থেকে বোঝানোর চেষ্টা করি। তো যদি এরকম হয় তখন তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী যারা, তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, তাদেরকে পরামর্শ দিবে যে আলামিন স্যারের কাছে নামমাত্র কোর্স ফিতে ক্লাস করা যায়, তারাও যাতে কোর্সে ভর্তি হয়, যেহেতু তোমরা নিজেরাও ক্লাস করতেছো। প্রবলেম 6, ক্যাশ ইন হ্যান্ড অন জানুয়ারি 1 8,500 টাকা, ডিসেম্বরের 31 তারিখে 19,500 টাকা। ক্যাশ ইন হ্যান্ডের বাংলা অর্থ হলো হাতে নগদ। জানুয়ারি 1 তারিখ মানে প্রারম্ভিক এবং ডিসেম্বরের 31 তারিখ মানে সমাপনী অথবা এন্ডিং। তো জানুয়ারি 1 তারিখ প্রারম্ভিকে আছে 8,500 টাকা, ডিসেম্বরের 31 তারিখে আছে 19,500 টাকা। তাহলে এটা হলো প্রারম্ভিক, এটা সমাপনী। ক্যাশ ইন হ্যান্ড আমরা একটু আগেই জেনেছি, প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। এমনিতে ক্যাশ ইন হ্যান্ড বা হাতে নগদ এটা তো সম্পদের মধ্যে পড়ে, তোমরা বেসিক ক্লাসেই জেনেছ। প্রারম্ভিকটা আসবে না, এটা আসবে না, কিন্তু সমাপনীর যেটা ডিসেম্বরের 31, এইটা আবার রেওয়া মিলে চলে আসবে। এখানে অনেক কিছু বোঝার আছে। তো ইনভেন্টরি অন হ্যান্ড মানে মজুদ পণ্য যেটা, ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি 18,700 আর ডিসেম্বরে 12,400। এখন সমাপনী মজুদ পণ্য আবার ডিসেম্বর 31 যেটা সমাপনী, এটা আবার রেওয়া মিলে আসে না। তখন এই যে ইনভেন্টরি অন হ্যান্ড জানুয়ারি 1 তারিখ মানে প্রারম্ভিক যেটা 18,700, এইটা রেওয়া মিলে চলে আসবে। তো এখন পর্যন্ত আমরা যা পেলাম যে ক্যাশ ইন হ্যান্ড প্রারম্ভিকটা এটা আসবে না, এটা আসবে না, কিন্তু সমাপনীটা আসবে ক্যাশ ইন হ্যান্ড। তবে ইন্ডিং ইনভেন্টরি যেটা, এটা আবার বিগিনিং 18,700 আসবে, কিন্তু ইন্ডিংটা এটা আমরা আনবো না। এতটুকু ক্লিয়ার। পারচেজ এটা ব্যয়ের মধ্যে পড়ে, ব্যয় তো রেওয়া মিলের ডেবিটে, সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিট।
আয় মালিকানা সত্ত্ব, রেওয়া মিলে ক্রেডিট। তো এটা আমি পরেই বলি, আপাতত কোনটা আয় কোনটা ব্যয় এটাই বলতেছি। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালোয়ান্স, বাংলা অর্থ কি? শিক্ষানবিশ ভাতা। কোনো কিছু শিখে যখন টাকা পয়সা খরচ করা হয় ওইটার নামই শিক্ষানবিশ ভাতা, ব্যয়ের মধ্যে পড়ে। পরে আছে রিটার্ন ইনওয়ার্ড। রিটার্ন ইনওয়ার্ডের বাংলা অর্থ কি? রিটার্ন ইনওয়ার্ডের বাংলা অর্থ হলো বিক্রয় ফেরত। তোমরা যদি বেসিক ক্লাস থেকে থাকো তাহলে ভালো করেই জানবে যে বিক্রয় ফেরতটা ব্যয়ের মধ্যে পড়ে। এটার ব্যাখ্যা আর আমি করতেছি না, সময় নষ্ট হবে, কারণ আমি এর আগে অনেকবার এটা বুঝিয়ে দিয়েছি। সেলস এটা আয়ের মধ্যে পড়ে, বিক্রয় এটা আয়ের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট এটা যন্ত্রপাতি, এটা সম্পদের মধ্যে পড়ে। রিটার্ন আউটওয়ার্ডের বাংলা অর্থ হলো ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত যে এটা আয়ের মধ্যে পড়ে, বহুবার আলোচনা করেছি আমি, বেসিক ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ক্যারিজ ইনওয়ার্ড বিক্রয় পরিবহন, ক্যারিজ আউটওয়ার্ড ক্রয় পরিবহন, দুইটাই পরিবহন ব্যয়, দুইটাই ব্যয়ের মধ্যে পড়ে। তারপর আছে এই জায়গায় বন্ড ইস্যুড, এখানে আছে বন্ড ইস্যুড। তো বন্ড ইস্যুড 10,000 টাকা, এটা কোন হিসাবের মধ্যে পড়ে? যারা লাইভে আসো একটু কমেন্ট করে জানাও, ব্যাখ্যাটা আমি করতেছি। আচ্ছা, বন্ড ইস্যুড তোমরা একটু কমেন্ট করো, আমি দেখি, না জানলে বলো জানি না। তো এটার ব্যাখ্যা করতেছি একটু পরে তোমাদের কমেন্ট দেখে। তারপর স্যালারি এক্সপেন্স, এটা ব্যয়ের মধ্যে পড়ে। তারপর বন্ড পারচেজ, এটাও কোন হিসাবের মধ্যে পড়ে? এই দুইটা বিষয় একটু গুরুত্ব দিয়ে আলোচনা করে তোমাদেরকে বোঝাতে হবে। ওকে, এখন বন্ড ইস্যুড আমি বুঝিয়ে দিচ্ছি। বন্ড ইস্যুড আর বন্ড পারচেজ কোনটা কোন হিসাবের মধ্যে পড়ে? এই যে বন্ড ইস্যুড, ইস্যুড মানে সরবরাহ, ইস্যুডের আরেকটা নাম বলতে পারো বিক্রয় করা। যখন থাকবে শেয়ার ইস্যু মানে শেয়ার বিক্রয়, বন্ড ইস্যুড বন্ড বিক্রয়। তো ঘুরে ফিরে একটা আলোচনা চলে আসে, যেটা না করলেই নয়, ওইটাই আলোচনা করতেছি। কোম্পানি, এই মুহূর্তে যদি তুমি একটা ব্যবসা শুরু করো, সেই ব্যবসা শুরু করার জন্য তোমার ক্যাপিটালের প্রয়োজন আছে। হতে পারে তুমি সেই ক্যাপিটাল নগদ টাকা নিয়ে শুরু করতেছো, অথবা কোথাও থেকে লোন নিয়েছো, এরকমটা হতে পারে। কিন্তু একটা কোম্পানি যখন ব্যবসা শুরু করবে, কোম্পানি ব্যবসা শুরু করার জন্য কোম্পানির ক্যাপিটালের প্রয়োজন আছে। কোম্পানির ব্যবসা শুরু করার জন্য কোম্পানির ক্যাপিটালের প্রয়োজন আছে। ওই ক্যাপিটালটা কোম্পানি শেয়ার ইস্যু করে এবং ডিবেঞ্চার বা বন্ড ইস্যু করে কোম্পানি জোগাড় করে। এখন উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আচ্ছা, তাহলে উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো, কোম্পানির মূলধনের জন্য 1,00,000 টাকা প্রয়োজন। প্রশ্ন হলো, এই মুহূর্তে শেয়ার কাকে বলে? শেয়ারের সংজ্ঞাটা এরকম: কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। যেমন ধরো, কোম্পানি একটা শেয়ারের মূল্য 1,000 টাকা করে যদি 100 শেয়ার বিক্রি করে, তখন 1,00,000 টাকা হয়ে যায়। কোম্পানি একটা শেয়ার বিক্রি করলো, ধরে নাও 1,000 টাকা। 100টা শেয়ার যদি কোম্পানি বিক্রি করে, তখন 1,00,000 টাকা হয়ে যায়। আর ওই যে আমি বলতেছি কোম্পানি 100টা শেয়ার যদি বিক্রি করে, এটা মূলত কোম্পানি 100টা শেয়ার যদি ইস্যু করে। এই জন্য ইস্যু মানে বিক্রয়ও ধরে নিতে পারো, আমি বিক্রয়ও বলতে পারি, আমি ইস্যুও বলতে পারি। আচ্ছা, এখন কোম্পানি যাদের কাছে শেয়ার ইস্যু করে বা যাদের কাছে শেয়ার বিক্রি করে, তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। এখন ধরে নাও, কোম্পানির 1,000 টাকা মূল্যের একটা শেয়ার আমিও ক্রয় করে নিলাম, তাহলে আমি একজন শেয়ার হোল্ডার। তখন এখানে আরেকটা প্রশ্ন, যে কোম্পানির এই শেয়ারটা আমি ক্রয় করলাম কেন? এখানে আমার ফায়দাটা কি? এখানে ফায়দা হলো, ওই যে 1,000 টাকা মূল্যের আমি একটা শেয়ার ক্রয় করছি, আমার ওই 1,000 টাকা নিয়ে কোম্পানি টোটাল 100 শেয়ার ইস্যু করে বিভিন্ন শেয়ার হোল্ডারদের কাছে। 1,00,000 টাকা নিয়ে কোম্পানি ব্যবসা করবে। ব্যবসা থেকে কোম্পানি একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করবে। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম কোম্পানির শেয়ার প্রতি 10 টাকা করে ইনকাম করে, এটা আমি ধরে নিলাম। আমার এই মূলধন নিয়ে
আমার এই টাকাটা নিয়ে কোম্পানি মূলধন গঠন করবে, কোম্পানি ব্যবসা পরিচালনা করবে। তো ব্যবসা পরিচালনা করে কোম্পানি যে ইনকাম করবে, আমি ধরে নিলাম আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় 10 টাকা। 10 টাকার মধ্য থেকে কোম্পানি আমাকে দিয়ে দিল ইনকামের ধরো 4 টাকা, বাকি 6 টাকা নিজেদের মধ্যে রেখে দিল। এই যে কোম্পানি আমাকে 4 টাকা দিয়ে দিল, কোম্পানির শেয়ার প্রতি ইনকাম কত টাকা করেছে? 10 টাকা। এই যে কোম্পানি 4 টাকা আমাকে দিয়ে দিল, এটার নাম হলো ডিভিডেন্ড অথবা লভ্যাংশ। লাভের একটা অংশ বা ডিভিডেন্ড যেটা শেয়ার হোল্ডার দিয়ে দেওয়া হয়। তো আমি একটা শেয়ার ক্রয় করলাম, তো আমি তো একজন শেয়ার হোল্ডার, আমাকে দিয়ে দিল। আর নিজেদের কাছে যেটা রেখে দিল ওইটার নাম হচ্ছে রিটেনশন। কোম্পানি আয়ের যে অংশ বন্টন করে শেয়ার হোল্ডারদের মধ্যে ওইটাই ডিভিডেন্ড, যেটা নিজেদের কাছে রেখে দেয় ওইটা ডিভিডেন্ড। এই কনসেপ্টটা তোমাদের অনেক প্রয়োজন হবে একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত। যদি তুমি এটা এখন বুঝতে পারো, তখন আমার ক্লাস দেখলে তুমি ফাইনাল ইয়ার পর্যন্ত যে কোনো গাণিতিক বইয়ের অঙ্কের সমাধান পারবে। তবে ক্লাসগুলো আমার দেখতে হবে, কারণ আমি তো আমার মতো করেই বোঝাই। আচ্ছা, তো আমি কোন কথায় ছিলাম? আমি ছিলাম শেয়ার ইস্যু। আচ্ছা, কোম্পানি শুধুমাত্র শেয়ার ইস্যু করে মূলধন গঠন করে না, কোম্পানি বন্ড ইস্যু করে মূলধন গঠন করে। এই 1 লক্ষ টাকার মধ্য থেকে ধরে নিলাম 50,000 টাকা কোম্পানি শেয়ার ইস্যু করলো, 50,000 টাকা জোগাড় করলো শেয়ার ইস্যু করে। বাকি 50,000 টাকা ঋণ নিয়ে নিল, ঋণপত্র ইস্যু করে। এবং যাদের কাছ থেকে ঋণ নিয়েছে তাদেরকে 10% ইন্টারেস্ট দিবে বার্ষিক। তো অর্থাৎ একেবারে 50,000 টাকা ঋণ নিয়ে নিল, ঋণপত্র ইস্যু করে। একটা হলো শেয়ার ইস্যু, আরেকটা হলো বন্ড বা ঋণপত্র ইস্যু। বন্ডের আরেকটা নাম হচ্ছে ডিবেঞ্চার। তো ডিবেঞ্চার, ঠিক আছে, শেয়ার ইস্যু অথবা বন্ড ইস্যু। শেয়ারের ক্ষেত্রে শেয়ারের সাথে সম্পর্ক হলো ডিভিডেন্ড, আর বন্ড বা ডিবেঞ্চার ঋণপত্রের সাথে সম্পর্কিত হলো ইন্টারেস্ট। এই কনসেপ্টটা তোমাদের অনেক প্রয়োজন আসবে। যাদের প্রিন্সিপালস অফ ফিনান্স আছে তাদেরও এটা প্রয়োজন আছে, এই আলোচনাটা। এখন এই যে কোম্পানি বন্ড ইস্যু করলো, কেন আমি এত আলোচনা করলাম? এই যে কোম্পানি বন্ড ইস্যু করলো, তো এখানে তো কোম্পানি বন্ড ইস্যু করছে 50,000 উদাহরণ দিয়েছি, কিন্তু এই অঙ্কটার মধ্যে কোম্পানি বন্ড ইস্যু করছে 10,000 টাকা। এই 10,000 টাকা মূলত কোম্পানি ঋণ নিয়েছে। এই যে বন্ড ইস্যু করেছে, এইটা মূলত কোম্পানি কি করেছে? ঋণ নিয়েছে। তো ঋণ যেহেতু নিয়েছে, বন্ড ইস্যুড কি হবে? বন্ড ইস্যুড করে যেহেতু ঋণ নিয়েছে, মানে যাদের কাছ থেকে এই 10,000 টাকা ঋণ নিয়েছে তাদেরকে কি এই টাকাটা দিতে হবে না? অবশ্যই দিতে হবে। সুতরাং এইটা দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পড়ে। ওই দায়টা বোঝানোর জন্য আমি মূলত এতটুকু আলোচনা করলাম। এখন আরও আলোচনা করেছি এই কারণে বন্ড পারচেসটা বোঝানোর জন্য। বন্ড ইস্যু করলেই যে এটা দায়ের মধ্যে পড়ে এটা না হয় আমি বুঝিয়ে দিলাম, কিন্তু বন্ড পারচেস যেটা, এইটা যে বন্ড ক্রয়, এটা কিসের মধ্যে পড়ে এখন বুঝবো কি করে? এটা এখন কি করে বুঝবো? আচ্ছা, এটা বোঝার জন্য আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি। একটু সময় দিতে হবে আমাকে, ধৈর্য ধরো। তো আমি এখন বোঝাবো বন্ড পারচেজ। আচ্ছা, কোম্পানি আমি ধরে নিলাম যে 50,000 টাকা বন্ড ইস্যু করেছে, যেখানে 10% ইন্টারেস্ট দিবে। বন্ড হোল্ডার, যারা বন্ড ক্রয় করেছে তাদেরকে বলা হয় বন্ড হোল্ডার। তো এই যে এই জায়গায় আছে কোম্পানি বন্ড পারচেজ করেছে, তো বন্ড ক্রয় করেছে মানে অন্য আরেকটা কোম্পানির বন্ড ক্রয় করেছে। এই যে বন্ডটা ক্রয় করা হয়েছে, উদাহরণস্বরূপ ধরে নিলাম যে এই ব্যবসার মালিক হলাম আমি। আমি এই বন্ডটা ক্রয় করে নিলাম, অন্য আরেকটা কোম্পানির বন্ডটা পারচেজ যেহেতু আমি ক্রয় করে নিয়েছি, আর ইস্যুড যেহেতু যেটা আমি ইস্যু করেছি। পারচেজ যেহেতু মানে অন্য কোম্পানি যেটা আমি ক্রয় করে নিয়েছি, আর ইস্যুড মানে যেটা আমার কোম্পানি যেটা আমি ইস্যু করেছি। এই পার্থক্যটা বুঝতে হবে। এই যে বন্ড পারচেজ ধরে নিলাম, এই বন্ডটা আমি নিজে অন্য কোম্পানির ক্রয় করে নিলাম। ওকে, কেন ক্রয় করলাম? ইন্টারেস্টের আশায়। তার মানে এই 50,000 টাকা আমি বিনিয়োগ করেছি। তোমাদেরকে বেসিক ক্লাসে কি বলেছিলাম? যখন কোনো খাতে আমি টাকাটা জমা রাখবো, ফলে ইন্টারেস্ট আসবে, ওইটার নাম বিনিয়োগ। মানে জমা রাখার নাম বিনিয়োগ, আর যে ইন্টারেস্ট আসবে ওইটা বিনিয়োগের সুদ। ওইটাকে ওইভাবে মিলে না? তো ঋণপত্রের মধ্যে আমি ক্রয় করেছি, তার মানে টাকাটা আমি বিনিয়োগ করেছি। বন্ড পারচেজ মানে আমি বন্ড ক্রয় করে টাকাটা বিনিয়োগ করেছি, সুতরাং এটা সম্পদের মধ্যে হয়ে যাবে, কারণ আমরা জানি বিনিয়োগটা সম্পদের মধ্যে পড়ে। আশা করবো একেবারে ক্লিয়ার। তারপরে এই তথ্যগুলা বসিয়ে প্রশ্ন করা হয়েছে, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফ্রম দি ফলোয়িং লেজার ব্যালেন্স অ্যান্ড ফাইন্ড আউট ইজ ওপেনিং ক্যাপিটাল। রেওয়ামিল তৈরি করো। আর
প্রারম্ভিক মূলধন বাহির করো, মানে এখানে মূলধনটা দেওয়া নেই, তো এই মূলধনটা বাহির করার জন্য বলা হয়েছে। তো কীভাবে দেখো, আমি কিন্তু এখানে এই যে ক্যাশ ইন হ্যান্ড যেটা, এটা কিন্তু প্রারম্ভিক আমি আনবো না, এটা সমাপনীটা আনবো, কারণ প্রারম্ভিকটা আসে না। ইনভেন্টরি, এটা আমি প্রারম্ভিক আনবো কিন্তু সমাপনীটা আনবো না। তারপর পারচেজ, অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, এগুলো তুমি ধারাবাহিকও লিখতে পারো বা আগে পরেও লিখতে পারো, সমস্যা নেই। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে রেওয়া মিলের চক। তো 1 নম্বরে ক্যাশ সমাপনী যেটা, এটা সম্পদের মধ্যে পড়েতে রেওয়া মিলের ডেবিট। আমরা জানি সম্পদ এবং ব্যয় রেওয়া মিলের ডেবিট, আয় দায় মালিকানা সত্ত্ব রেওয়া মিলের ক্রেডিট। 2 নম্বরে ইনভেন্টরি আনা হয়েছে, তো এটা বিগিনিংটা আসবে, তো প্রারম্ভিক মজুত পণ্য তো ব্যয়ের মধ্যে পড়ে, ব্যয় হওয়ার কারণে ডেবিট। 3 নম্বরে বন্ড পারচেজ, যেটা সম্পদের মধ্যে পড়ে, এই জন্য ডেবিট। বন্ড পারচেজ তো এখানে শেষে আছে, তো প্রথমে আনা হলো কেন, আনতে পারো, ধারাবাহিক আনতে পারো, আগে পরে আনতে পারো, সমস্যা নেই। 4 নম্বরে ইকুইপমেন্ট, যন্ত্রপাতি সম্পদ, এই জন্য ডেবিট। 5 নম্বরে বন্ড ইস্যুড, যেটা দায়ের মধ্যে পড়ে, এই জন্য ক্রেডিট। 6 নম্বরে সেলস, আয়, যেটা আয়ের মধ্যে পড়ে, এই জন্য ক্রেডিট, ঠিক আছে। তারপর 7 নম্বরে এখানে রিটার্ন ইনওয়ার্ড, বিক্রয় ফেরত, ব্যয়ের মধ্যে পড়ে, ডেবিট। 8 নম্বরে পারচেজ, যেটা ব্যয়ের মধ্যে পড়ে, ডেবিট। 9 নম্বরে রিটার্ন আউটওয়ার্ড, ক্রয় ফেরত, এটা আয়ের মধ্যে পড়ে, এই জন্য ক্রেডিট। 10 নম্বরে ক্যারিজ ইনওয়ার্ড, 11 নম্বরে ক্যারিজ আউটওয়ার্ড, দুইটাই ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য ডেবিট। স্যালারি এক্সপেন্স, এটা ব্যয়ের মধ্যে পড়ে, ডেবিট। অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, এটা শিক্ষানবিশ ভাতা, এটা আয়ের মধ্যে পড়ে, ডেবিট। ক্যাপিটাল, এখন ক্যাপিটালটা কিন্তু মানটা এখানে দেওয়া নেই, এটা বাহির করতে হবে। আচ্ছা, যারা এর আগে কমার্সে পড়েছো তারা জানো রেওয়া মিলের উভয় দিক সমান হয়। তো যেহেতু রেওয়া মিলের উভয় দিক সমান হয়, এখানে এ টু জেড যতটা টাকা আছে সবগুলো টাকা যোগ করে দেখো কত হয়। টাকাটা যোগ করলে 1,50,200 পাবেন, ওই টাকাটা এদিকেও লিখেন, কারণ রেওয়া মিলের উভয় দিকের টাকা সমান হয়। তো রেওয়া মিলের যেহেতু উভয় দিকের টাকা সমান হয়, এদিকে উভয় দিকে বসাও, বেশি টাকাটা উভয় দিকে বসাও। এখন এখানে শুধু 3টা টাকা আছে, এটা আলাদা যোগ করে নাও, এইটা আলাদা যোগ করে দেখো যোগফল কত হয়। ওই যোগফলকে, এই 3টার যোগফলকে এই 1,50,200 থেকে মাইনাস করলে 80,000 যেটা ঘাটতি থাকবে, ওইটাই ক্যাপিটাল। আর ক্যাপিটাল এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে, এটা এমনিতেই ক্রেডিটে বসে, তার মানে ক্যাপিটালটা দেওয়া নেই, এখানে আমরা যেটা পেয়েছি ওইটাই ক্যাপিটাল, এই ঘাটতিটা। তো এতটুকু কি বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও আমাকে। আর চেষ্টা করবেন সবাই লাইভে থাকার, যদিও ক্লাস রেকর্ডেড থাকবে, লাইভে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, আজকে আমি আরও একটা অঙ্কের সমাধান বোঝাতে চাই। তো এটা আবার তেমন কঠিন না। Problem 7. The account is the ledger of Frisk Delivery Service contain the following balance on July 31, 2019. Prepare a trial balance and fill in the missing amount for cash. ক্যাশের টাকাটা এখানে মিসিং আছে, এই যে, তো ক্যাশের টাকাটা মিসিং আছে, ওইটা বাইর করার জন্য বলা হয়েছে। ওইটা আমরা একই সূত্র ধরেই বাইর করব, কারণ আমরা জানি রেওয়া মিলের উভয় দিক সমান হয়। অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা অর্থ দেনাদার সম্পদের মধ্যে পড়ে, অ্যাকাউন্ট পেবল বাংলা অর্থ পাওনাদার দায়ের মধ্যে পড়ে, ক্যাশের টাকা, ক্যাশের বাংলা অর্থ নগদ সম্পদের মধ্যে পড়ে, ডেলিভারি ইকুইপমেন্ট সম্পদ, গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স ব্যয়, ইন্স্যুরেন্স এক্সপেন্স ব্যয়, নোটস পেবল প্রদেয় বিল দায়, প্রিপেইড ইন্স্যুরেন্স অগ্রিম বীমা সম্পদ। এটা ব্যাখ্যা করতেছি না, কারণ অগ্রিম পরে ব্যয় জাতীয় শব্দ থাকলেই সেটা সম্পদ। রিপেয়ার এক্সপেন্স মেরামত খরচ, এটা তো ব্যয়। সার্ভিস রেভিনিউ আয়ের মধ্যে পড়ে। ড্রয়িং, এটা বিপরীত মালিকানা সত্ত্ব, এটা কিন্তু রেওয়া মিলের ক্রেডিট না, মালিকানা সত্ত্ব হওয়ার কারণেই কিন্তু ক্রেডিট না, এটা মালিকানা সত্ত্ব হ্রাস করে, বিপরীত মালিকানা সত্ত্ব, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, আগের ক্লাসগুলোতে করেছি। ক্যাপিটাল, এটা মালিকানা সত্ত্ব রেওয়া মিলে ক্রেডিটে। স্যালারি এক্সপেন্স, এটা ব্যয়, স্যালারি পেবল, এটা দায়। এখন কোনটা সম্পদ, কোনটা আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো তো তোমরা আশা করব ভালো করেই জানো। আর এই মুহূর্তে যদি কারো মনে হয় যে এগুলো তোমরা জানো না, তাহলে প্রবলেম হবে। তো কী করবে, আগের ক্লাসগুলো ভালো করে দেখে নাও। আচ্ছা, এখন এখানে এ টু জেড প্রত্যেকটা এন্ট্রি আমি রেওয়া মিলে এখানেই বসিয়ে দিচ্ছি, তো এটা কঠিন কিছু না। সিরিয়াল নম্বর, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। ডেবিটে কী কী বসবে, যাবতীয় সম্পদ এবং ব্যয়।
ক্রেডিটে বসবে আদায় মালিকানা সত্ত্ব। 1 নম্বরে, তো এখানে একটা বিষয় লক্ষ্য করো। 1 নম্বরে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা তো সম্পদ, এই জন্য ডেবিট। 2 নম্বরে অ্যাকাউন্ট পেবল, এটা তো দায়, এই জন্য ক্রেডিট। তাহলে ক্যাশের টাকাকে এখন বসাবো না, এটা আপাতত মিসিং, এটা পরে বাইর করতে হবে। ক্যাশ এটা লিখে রাখবেন, তো পরে বাইর করবেন। ডেলিভারি এক্সপেন্স, এটা ব্যয়, ডেবিট। গ্যাস অ্যান্ড অয়েল এক্সপেন্স, ব্যয়, ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স, ব্যয়, ডেবিট। নোট পেবল, এটা হলো দায়, এই জন্য ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা সম্পদ, এই জন্য ডেবিট। রিপেয়ার এক্সপেন্স, এটা ব্যয়, এই জন্য ক্রেডিট। সার্ভিস রেভিনিউ, এটা আয়, এই জন্য এটা ক্রেডিট। রিপেয়ার এক্সপেন্স, ব্যয়, এই জন্য ডেবিট। ড্রয়িং বিপরীত মালিকানা সত্ত্ব, এই জন্য ডেবিট, ঠিক আছে। ক্যাপিটাল, এটা মালিকানা সত্ত্ব, ক্রেডিট। স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স এটা ব্যয়ের মধ্যে পড়ে, এই জন্য ডেবিট। স্যালারি পেবল, এটা দায়ের মধ্যে পড়ে, এই জন্য ক্রেডিট। এখন আমার কাজ কি? আমি যেহেতু জানি রে অমিলের উভয় দিক সমান হয়ে থাকে, তখন আমাকে একটা কাজ করতে হবে। একটা টাকা কিন্তু এখানে মিসিং আছে, এটা হলো ক্যাশের টাকা 2 নম্বরে, এই টাকাটা মিসিং আছে এখানে। সুতরাং আমি ক্রেডিটের টাকাটাই আগে যোগ করে নিব। এই ক্রেডিটের টাকা প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করলে 78,461 পাওয়া যাবে। ওই টাকাটাও এখানে লিখে নেবেন। এই টাকাটা যেটা যত পাবেন ওইটা এখানে লিখে নেবেন। এখন ওই যে ক্যাশের মিসিং টাকা, ওইটা শুধুমাত্র ছাড়া 8,700, 49,360 পরবর্তী সবগুলো যোগ করে নেবেন। এইটা 49,000 সহ এইগুলো যোগ করে নেবেন। যোগ করে 78,461 থেকে বিয়োগ করে দিলে তুমি যে টাকাটা পাবে সেটাই এখানে বসাবে। তো টাকাটা এরকম হবে, এখানে 11,231 টাকা হবে। তো এটা ক্যাশের সোজা এখানে বসিয়ে দিবেন। এটা যদি হিসাবে ভুল হয় ঠিক করে নেবেন, যেহেতু এখানে আমাদের একটু মিসটেপিং আছে, হিসাবে ভুল হলে এটা ঠিক করে নিও। 11,231 টাকা এটাই হলো ক্যাশের টাকা, মিসিং টাকাটা। আশা করবো তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা নতুন অঙ্ক শুরু করব। আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে লেডজার, তারপর অ্যাকাউন্টিং ইকুয়েশন, রেকটিফাই জার্নাল, পার্ট বি ম্যাথ, ইনকাম স্টেটমেন্টের এ জাতীয় ম্যাথ আমরা ধারাবাহিক শুরু করব, অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথ। এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেক মার্কস পরীক্ষায় থাকবে, অনেক অঙ্ক থাকবে। তো আজকে এ পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। আর রেকর্ডিংটা আমি কিছুক্ষণ পর তোমাদের ড্রাইভে দিয়ে দিতেছি।